দেখো, ইতিপূর্বে আমরা স্বরান্ত শব্দরূপ বিষয়ে আলোচনা করেছিলাম। তো সেই প্রসঙ্গে আমরা পুরুষলিঙ্গ স্বরান্ত শব্দ, স্ত্রীলিঙ্গ স্বরান্ত শব্দ এবং ক্লীবলিঙ্গ স্বরান্ত শব্দরূপেরও একটা ভিডিও দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে অজন্ত বা স্বরান্ত শব্দগুলো আমাদের পড়া হয়ে গেছে। এবার এই সমগ্র স্বরান্ত শব্দরূপ থেকে কি ধরনের পরীক্ষায় কোশ্চিন হবে বা কিভাবে প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো আজকে ক্লাসে পর্যালোচনা হবে। তো তোমাদের কাছে পূর্বে একটা পিডিএফ দেওয়া হয়ে গেছে। তো তাছাড়াও তোমরা দেখতে পারো যে দেখো যে 1 নম্বর কোশ্চেন দেখো বলছে সুবন্ত বিভক্তি যুক্ত শব্দরূপ ধাতুরূপ নিযন্ত সনন্ত কোনটা হবে বলো? হ্যাঁ, সুবন্ত বিভক্তি যুক্ত সেটা হচ্ছে শব্দরূপ বা সেটাকে বলা হয় সুবন্ত পদ, বিভক্তি যার সাথে যুক্ত হচ্ছে। তাহলে এই ধরনের জানতে হবে। আমরা জানি সুবিভক্তি ছিল আমাদের 21টি। তো এই বিষয়গুলো জানতে হবে। তবে যদি বলা হয় যে বিভক্তি কয়টি তাহলে কি বলবে? হ্যাঁ, বিভক্তি যদি বলা হয় বিভক্তি কয়টি তাহলে বলা হয়েছে বিভক্তয় সপ্তয়ঃ, অর্থাৎ বিভক্তি হচ্ছে 7টি। এবার যদি হয় বিভক্তি কয় প্রকার তাহলে কি বলবে? হ্যাঁ হ্যাঁ, সুবিভক্তি এবং তিং বিভক্তি। আচ্ছা, তো এই বিষয়গুলো জানতে হয়। এবার হ্যাঁ বলো। আচ্ছা চলো, তাহলে এই ধরনের কোশ্চেন হতে পারে। এবার দেখো আমাদের যে কারক রয়েছে এইভাবে একটা প্রশ্ন দিতেই পারে যে করণ বোধক বিভক্তি কোনটি? এ অসি অষ্টা কোনটা বলো? হ্যাঁ, কারণ দেখো আমরা যখন এই যে সুবিভক্তির যে আকৃতি পড়েছিলাম 21টি আকৃতি ছিল, সেগুলো এইভাবে বলেছিলাম যে মুখস্থ করতে হবে সু ও যশ অমৌট শস টাপ ভ্যাম ভিস, এবং তারপরে আমরা এই দিক থেকে মুখস্থ করব এ অসি অসি। তাহলে এখানে টা অর্থাৎ এটা হচ্ছে তৃতীয়া। আমরা জানি যে করণ কারকে করণ যেটা হয় সেটা হচ্ছে কি কর্তৃকরণয়স তৃতীয়া, মানে অনুক্ত কর্তায় এবং করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়। আর তৃতীয়া বিভক্তি হচ্ছে কোনটা? সেটা হচ্ছে টা। তাই এখানে টা হবে। তাহলে তোমাদের এই 21টা বিভক্তি সম্পর্কে কিন্তু মনে রাখতে হবে। চলো, তারপরে ধরো এই ধরনের একটা কোশ্চিন যদি বলা হয় যে হচ্ছে নর শব্দের দ্বিতীয়ার বহুবচন। নর শব্দের দ্বিতীয়ার বহুবচন কি হবে বলো ঝটপট। এইখানে তোমাদের নিয়ম, হ্যাঁ, যে কোনো শব্দের এটা নিয়ম ছিল যে যখনই কোনো পুরুষলিঙ্গ শব্দের স্বরান্ত নর শব্দের দ্বিতীয়ার বহুবচন, আমাদের নর্মসটা কি ছিল? নর্মসটা ছিল যে সেই শব্দটার হস্যস্বর থাকলে দীর্ঘস্বর হবে, হস্যস্বর থেকে কি হবে? দীর্ঘস্বর হবে এবং তার সাথে বিসর্গ যোগ হবে। তাহলে নরতে অ রয়েছে, এটা হস্যস্বর, তাহলে অ হলে আ হবে, তাহলে নরা হবে। আর তার সাথে কি হলো? বিসর্গ যোগ হলো। সেই রকম যদি মুনি থাকে, মুনিতে হস্যিকার আছে, দীর্ঘস্বর করলে কি হবে? হচ্ছে দ্বিতীয়ার বহুবচন। এখানে দীর্ঘস্বর হয়ে দন্তার 9 হসন যোগ হবে, তার জন্য এখানে হবে কি? নরান। তাহলে সেই রকম মুনি শব্দে হস্যস্বর ছিল, দীর্ঘস্বর করলাম, দীর্ঘী করলাম, তার সাথে দন্তার 9 হসন মুনিন। সেই রকম সবগুলো শব্দের ক্ষেত্রে, যেমন পিতৃ যদি হয় তাহলে দীর্ঘস্বর করে হবে পিতৃন। তাই এই রকম যখন পুরুষলিঙ্গ স্বরান্ত শব্দ থাকবে তখন তার দ্বিতীয়ার বহুবচনে কি নমস হবে? যে না, সেইটা যদি স্বরান্ত শব্দ হস্যস্বর থাকে তাহলে সেটা দীর্ঘস্বর হবে এবং তার সাথে দন্তার 9 হসন্ত যুক্ত হবে।
তো এইগুলো আমাদের প্রথম একটা শব্দরূপের ভিডিওতে এই নিয়মগুলো তোমাদের বলা হয়েছিল। সেই রকম পতি যদি বলে তাহলে পতিন, সখী থেকে হবে সখিন, তো এইরকম হবে। এবার তোমরা একটা কোশ্চিন বলতে পারো যে তাহলে বলো তো স্ত্রীলিঙ্গ শব্দের, ধরো মতি, স্ত্রীলিঙ্গ শব্দের দ্বিতীয়ার বহুবচন কি হবে? স্ত্রীলিঙ্গ শব্দের ক্ষেত্রে কি বিধান রয়েছে সেটা যদি বলো। নমসটা বলবে। হ্যাঁ, দীর্ঘস্বর করে স্ত্রীলিঙ্গ ক্ষেত্রে কি হবে? দীর্ঘস্বর করতে হবে, দীর্ঘস্বর করে তার সাথে বিসর্গযোগ। দেখো এটার সাথে কিন্তু মিল রয়েছে, মানে পুরুষলিঙ্গের ক্ষেত্রে শুধু দীর্ঘস্বর করে নয় হসন যোগ দিতে হবে, কিন্তু এখানে দীর্ঘস্বর করে নয় হসন্ত না দিয়ে বিসর্গ দিতে হবে। তাহলে মতিতে যদি হস্যি থাকে তাহলে আমরা কি করব? দীর্ঘি করব, তার সাথে বিসর্গ দিব। তাহলে যদি তোমাদের মাতৃ থাকে তাহলে কি করব? দীর্ঘস্বর করলে মাতৃ হবে, দ্বিত্বরি হবে, তার সাথে বিসর্গ দেব। তো এই হচ্ছে বিষয়গুলো, এগুলো অতি সহজ। এবার বলো তো যদি এটা তোমাদের ষষ্ঠীর বহু বচন থাকে, তোমাদের বলল যে মুনি ষষ্ঠী বহু বচন, সেক্ষেত্রে কি করব? মুনি ষষ্ঠী বহু বচন, হ্যাঁ দীর্ঘস্বর করে নাম যোগ করতে হবে। তাহলে মুনিতে হস্যি ছিল, দীর্ঘস্বর করলাম, তার সাথে নাম যোগ করলাম। তা সেরকম পতি যদি হয় তাহলে সেটা হবে পতি নাম। সেটা যদি পিতৃ হয়, সিঙ্গালরি ছিল, দ্বিত্বরি হবে পিতৃ নাম। আমরা জানি রি রস হয়ের পরে মূর্ধন্যয়ের আগমন হয় দন্তন্বয়ের স্থানে। তো এই রকম বিষয়গুলো আছে। আচ্ছা বলো তো সুধী শব্দের ক্ষেত্রে কি হবে? সুধী শব্দের ষষ্ঠীর বহুবচন সুধিয়াম। সুধীর ক্ষেত্রে কিন্তু দেখো নাম যোগ হচ্ছে না, এখানে কি হচ্ছে? সুধি আম। আর সুধী শব্দের আর একটা বিশেষত্ব রয়েছে, অন্তস্থ থাকলে ধয় দীর্ঘী না হয়ে ধয় হস্যি হয়ে যাচ্ছে। এবার গো শব্দের ষষ্ঠীর বহুবচন বলবে। গবাম, গবাম, গো নাম হয়নি কিন্তু গবাম হয়েছে। বলো তো এবার গো শব্দের প্রথম আর এক বচন বলো। গৌ, সুন্দর। তো এই বিষয়গুলো রয়েছে। তো এইভাবে শব্দরূপগুলো কিন্তু আমাদের চর্চা করতে হবে। তো যেভাবে কোশ্চেনগুলো হবে এই প্রশ্নগুলো হবেই। আচ্ছা, তো চলো আমরা আরও কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছি। আচ্ছা এই অ্যান্সারটা তোমরা করবে যে এই যে অম্বা শব্দটি সম্বোধনের এক বচন কি হবে? হ্যাঁ, হ্যাঁ আমরা জানি যে আচ্ছা অম্ব হবে। আচ্ছা অম্বা শব্দটির অর্থ যদি কোনো মেয়ের নাম বোঝায় তাহলে সেক্ষেত্রে সম্বোধনের এক বচনে কি হবে সেটা বলো। হুম, আমরা জেনেছিলাম যে অম্ব, অম্বা শব্দর দুটো অর্থ হতে পারে, একটা হচ্ছে মাতা অর্থ, আর একটা হচ্ছে কোনো মেয়ের নাম, নাম অর্থ। যদি মাতা অর্থ বোঝায় তাহলে সম্বোধনের এক বচনে হয় অম্ব, যেটা কিন্তু ব্যতিক্রম। কারণ লতা শব্দের সম্বোধনের এক বচনে কি রয়েছে বলো? লতে রয়েছে। তাহলে এখানে সেই অনুযায়ী এটাও আকারান্ত শব্দ, এটা অম্বে হওয়া প্রয়োজন, কিন্তু সেটা হয়নি, এটা ব্যতিক্রম রয়েছে। কিন্তু অম্বা শব্দে যদি কোনো মেয়ের নাম বোঝায় তাহলে সেই লতা শব্দের মতনই হবে, অর্থাৎ সেটা কি হবে? অম্বে হবে, তাই না? তো এই সম্বোধনের এক বচনগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। আচ্ছা পর্যায়ক্রমে এই কয়েকটা প্রশ্ন করি, বলো পতি শব্দের সম্বোধনের এক বচন বলো। পতি, পতে।
কেন? যত হর্ষিকার থাকবে, হর্ষিকার থাকলেই কিন্তু সেটা হয়ে যাবে তোমার এ হয়ে যাবে সম্বোধনের এক বচনে। দেখো তোমাদের মুনি থেকে হয়েছে মুনে, পতি থেকে হয়েছে পতে, নরপতি থেকে হয়েছে নরপতে, সখী থেকে হয়েছে সখে, মতি থেকে হয়েছে মতে। তো এইরকম যদি হর্ষিকারান্ত থাকে তাহলে সেটা কিন্তু একার হয়ে যাবে। সেটা তোমার সব শব্দের ক্ষেত্রেই, সেটা পুরুষ হোক স্ত্রী হোক ক্লীব হোক। যেমন বাড়ি শব্দ থেকে একটা বাড়ি শব্দ ক্লীবলিঙ্গ শব্দ, অথচ এর সম্বোধনের এক বচনে হয়ে যাচ্ছে বাড়ি। কারণ কি? এটা হর্ষিকারান্ত শব্দ। অক্সি থেকে হচ্ছে অক্ষে, হ্যাঁ, দধি থেকে হচ্ছে দধে। তাই এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে তোমাদের আর একটা সুন্দর একটা প্রশ্ন ছিল যে বলো যে যেসব স্ত্রীলিঙ্গ শব্দের প্রথমার এক বচনে দীর্ঘিকার রয়েছে বা দীর্ঘস্বর রয়েছে, প্রথমার এক বচনে দীর্ঘিকার বা দীর্ঘস্বর রয়েছে, প্রথমার এক বচনে দীর্ঘি বা দীর্ঘস্বর আছে, স্বর আছে, তাদের ক্ষেত্রে সম্বোধনের এক বচনে কি হবে? বাহ, খুব সুন্দর অ্যান্সার করেছ। হ্যাঁ, দেখো এইখানে দেখো নদী শব্দের ক্ষেত্রে আমাদের দীর্ঘিকার পাচ্ছি, তাহলে কি হচ্ছে? সেটা দয় হর্ষি হয়ে যাচ্ছে, তাই না? হর্ষিকারান্ত শব্দের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, স্ত্রীলিঙ্গ বললাম, স্ত্রীলিঙ্গ শব্দের ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আর একটা প্রশ্ন তোমাদের, খুব সুন্দর একটা কোশ্চেন, এরকম গুরুত্বপূর্ণ জায়গা। যেগুলো শব্দের, যে স্ত্রীলিঙ্গ শব্দের আমরা পড়লাম এক বচনে দীর্ঘস্বর, কিন্তু যদি প্রথম আর এক বচনে যদি বিসর্গ থাকে সেক্ষেত্রে কি হবে? দীর্ঘস্বর রয়েছে, দীর্ঘিকার রয়েছে, এবং দীর্ঘিকারের পরে সেগুলোতে দীর্ঘিকারের পরে বিসর্গ রয়েছে। যেমন ধরো তোমার শ্রী শব্দ, শ্রী শব্দ প্রথম আর এক বচনে শ্রী বিসর্গ রয়েছে। তারপরে তোমার রয়েছে লক্ষ্মী শব্দতে রয়েছে লক্ষ্মী, তারপর হচ্ছে তন্ত্রী, তারপর হচ্ছে অবি, এগুলোর কিন্তু প্রথম আর এক বচনের বিসর্গ পাবে। হ্যাঁ, তো এই সব শব্দের ক্ষেত্রে সম্বোধনের এক বচনে কি রূপ হবে সেটা যদি বলো। একদম সেম রূপ হবে, খুব সুন্দর বলেছ। তাহলে সেম হয়ে যাচ্ছে। এগুলোই তোমাদের যে 10% টাফ কোশ্চিন হবে, সেটা হচ্ছে এই কোশ্চিনগুলোর অন্তর্ভুক্ত, যেগুলো তোমরা এইভাবে জানতে পারছো। আর বাকি যে কোশ্চিনগুলো হবে সেগুলো দেখো, সেগুলো ন্যাচারাল এভাবে হবে। বলতে পারে যে তোমার হচ্ছে মুনি শব্দের ষষ্ঠীর বহুবচন, বা সেখানে শব্দরূপ সংক্রান্ত বিভিন্নভাবে ট্রান্সলেশনের মাধ্যমে ভুল দিয়ে দেবে, সেগুলো আমরা আলোচনা করব। তো এই হচ্ছে বিষয়। এবার চলো তারপরে আবার দু একটা প্রশ্ন দেখি কি রয়েছে। আচ্ছা, এই প্রশ্নের আনসারগুলো করো। ধরো পতি শব্দ এবং মুনি শব্দ, এই দুটোর সপ্তমীর এক বচন বলো। দেখো মুনি শব্দের মুনি, পতি, সখী তিনটি কিন্তু পুরুষলিঙ্গ শব্দ, কিন্তু এই মুনি শব্দটা যাবতীয় হর্ষিকারান্ত পুরুষলিঙ্গ শব্দ মুনি শব্দের মতো, কিন্তু এই দুটো আলাদা আছে। মুনি শব্দের সপ্তমীর এক বচনে আছে মুনৌ, কিন্তু যখন পতিতে চলে যাব তখন কিন্তু পত্ত, একটা জফালা এক্সট্রা পাচ্ছি। আবার সখীতেও কিন্তু পতি শব্দের মতো হয়ে যাচ্ছে, সেখানে হয়ে যাচ্ছে সখ্য। এই বিষয়গুলো রয়েছে, এইখান থেকে কোশ্চেনগুলো হতে পারে, সেই জায়গাগুলো একটু দেখবে। এবার চলো আমরা আর একটা বিষয় জেনে নিতে পারি যে এগুলোর প্রথম আর এক বচন বলো। মুনি প্রথম আর এক বচন,
পতি প্রথম আর এক বচন, সখী প্রথম আর এক বচন। এগুলো মুনি খালি সখীতে কি হয়ে যাচ্ছে, সখা হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আর পতিতে তো বিসর্গ, মুনিতেও বিসর্গ। আচ্ছা, এই যে এই সখা কথার অর্থ কি? এই সখী এর অর্থ কি, আর এটার অর্থ কি? যেটা হর্ষিকার থাকবে সেটা পুরুষ বন্ধু, যেটা দীর্ঘিকার থাকবে সেটা স্ত্রী বন্ধু। আচ্ছা, এবার বলো তো, তোমাদের এই ধরনের কোশ্চিন হতে পারে, একটু ভাববে, একটু ভাবো। দিয়ে দিল সখী শব্দের সম্বোধনের এক বচন, কি লিখবে বলো? একদমই নয়। এই দেখো, একটু ভাবার চেষ্টা করো। আমি 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 যেটা বলছি একটু শোনো, দেখো সখী শব্দটা কি, এই দীর্ঘিকারান্ত শব্দ, দীর্ঘিকার রয়েছে, তাই না? সখীতে দেখো, সখীতে কি রয়েছে, দীর্ঘিকার রয়েছে। তাহলে দীর্ঘিকারান্ত এই সখী শব্দের অর্থ হচ্ছে মেয়ে বন্ধু। আর আমরা জানি তাহলে দীর্ঘিকারান্ত শব্দ কোন শব্দের মতো? হ্যাঁ, সেটা নদী শব্দের মতো হবে সখী শব্দটা। নদী শব্দের সম্বোধনের এক বচনে যদি নোয়া দয় হস্যি হয়, তাহলে সখী শব্দের সম্বোধনে এক বচনে হবে সখী, তাই না? তাহলে দেখেছো, এবার কোশ্চেনের এবার জালগুলো দেখো, এখান থেকে কোথায় চলে যেতে পারে। দেখো এই সখী, হ্যাঁ, এবার তোমাকে বলল, ধরো যে এই যে সখী, তাহলে এই সখী কথার দুটো অর্থ পাচ্ছি। কি পাচ্ছি দেখো, একটা হচ্ছে সখী শব্দের মানে দীর্ঘিকারান্ত সখী শব্দের সম্বোধনের এক বচন হচ্ছে সখী। আবার আর একটা দৃষ্টিকোণ থেকে ভাবলে আমরা কি পাচ্ছি, এটা একটা প্রাতিপাদিক পাচ্ছি, যার অর্থ কিন্তু হচ্ছে পুরুষ বন্ধু। সখী শব্দ আছে, হর্ষিকারান্ত পুরুষলিঙ্গ শব্দ, এই যে আমরা যে পড়েছিলাম সখী, সখা, সখায়ম। তাহলে দেখো একই, কিন্তু দুই রকম বিষয় কিন্তু বোঝা যাচ্ছে। তো এই ধরনের যে 10% টাফ কোশ্চেনগুলো হয়ে থাকে, সেগুলো আমাদের এইভাবে একটু গভীরে ভাবতে হবে। বোঝা যাচ্ছে? বুঝতে পারছো তোমরা? আচ্ছা আচ্ছা, তোমরা নরপতি শব্দের তৃতীয় আর এক বচন বলো তো। নরপতি, নরপতি শব্দের তৃতীয় আর এক বচন বলো। হ্যাঁ, মনে কোনটা হবে বলো, কোনটা হবে? নরপত্তা হবে না নরপতি না হবে, কোনটা হবে? দেখো, নরপতি শব্দটা কোন শব্দের মতো? মুনি শব্দের মতো। মুনি শব্দের তৃতীয় আর এক বচনে কি হয়? মুনি না, মুনি না। তাহলে মুনি না যদি হয়, তাহলে এটা হবে নরপতি না। কিন্তু পতি শব্দের তৃতীয় আর এক বচন হলে হতো পত্তা, তাই এটা কিন্তু নরপত্তা হবে না, এটা নরপতি না হবে। তো এই জায়গাগুলো ভুল করা যাবে না। বোঝা গেছে? আরে ভাই, কেউ হ্যাঁ তো বলো। হ্যাঁ, আচ্ছা, চলো। এবার দেখো, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যখন আমি পিডিএফ নোটসটা বানিয়েছিলাম, সেখানে এইটা উল্লেখ ছিল। বাড়ি শব্দের সম্বোধনের এক বচন কোনটা হবে বলো? বাড়ি, বারে, উভয়, বাড়িনি, কোনটা? হ্যাঁ, বাড়ি শব্দের বাড়ি শব্দের সম্বোধনের এক বচনে কি হয়? সম্বোধনের এক বচনে দুটো রূপ কিন্তু হচ্ছে, সেটা বাড়িও হয় এবং বারেও হয়, দুটোই হয়। আচ্ছা, চলো তারপরে তাহলে বলো যে অক্সি শব্দ, অক্সি শব্দের ক্ষেত্রে বলো, অক্সি শব্দের সপ্তমীর বহুবচন কি হবে? অক্সি, আকসি, আকসি।
অক্ষিশু। অক্ষিশু, বলো তো অক্ষি শব্দটা কোন লিঙ্গবাচী শব্দ? ক্লীবলিঙ্গবাচী শব্দ, একদম। তো হচ্ছে সপ্তমীর বহু বচন, সেটা কি হবে? সেটা হবে আমাদের অক্ষিশু। অক্ষি শব্দের প্রথম আর বহু বচন বলো। অক্ষি শব্দের প্রথম আর বহু বচন দেখো, আমাদের যে নিয়ম ছিল যে ক্লীবলিঙ্গ শব্দের যে যখনই সপ্তমীর এক বচনে যে রূপটা হচ্ছে, যেমন বাড়ি দিয়ে যদি আমরা শুরু করি, তাহলে বাড়ি শব্দের যদি সপ্তমীর এক বচন বলো, তাহলে সেখানে হয়ে যাচ্ছে কি বাড়িনি। কিন্তু যখন এটা আমাদের প্রথমার দ্বিবচন বা দ্বিতীয়ার দ্বিবচন, সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? সেক্ষেত্রে শেষের স্বরটা দীর্ঘস্বর হয়ে যাচ্ছে, বাড়িনি। আর যখন আমরা প্রথমার বহুবচন বা দ্বিতীয়ার বহুবচনে যাচ্ছি, সেক্ষেত্রে আবার কি হয়ে যাচ্ছে? বিপরীত হয়ে যাচ্ছে, এটার বিপরীত হয়ে যাচ্ছে। যেখানে হস্যস্বর রয়েছে, হস্যিকার রয়েছে, সেখানে দীর্ঘিকার হবে, আর যেখানে দীর্ঘিকার রয়েছে সেখানে হস্যিকার হবে। এই ছিল আমাদের বিষয়। তাহলে এইভাবে আমাদের অক্ষি শব্দের সপ্তমীর এক বচন কি? অক্ষি শব্দের সপ্তমীর এক বচনে দুটো রূপ হয়, একটা হচ্ছে অক্ষ্নি আর একটা হচ্ছে অক্ষনি। তো যাই হোক, তো ধরো অক্ষি শব্দের সপ্তমীর এক বচনে আমাদের কি রূপ দাঁড়াচ্ছে? না, সপ্তমীর এক বচনে রূপ দাঁড়াচ্ছে হচ্ছে দুটো রূপ দাঁড়ায়, একটা হচ্ছে অক্ষ্নি আর একটা হচ্ছে অক্ষ্নি, অক্ষ্নি। এবার কথা হচ্ছে এই যে অক্ষ্নি, এইখানে কন্যা রয়েছে বলো তো? মূর্ধন্য, কারণ এটা ক মূর্ধন্য স রয়েছে, ক মূর্ধন্য স্বয়ের পরে আমাদের স্বয়ের পরে মূর্ধন্যই হয়, মূর্ধাশয়ের পরে। তো চলো এবার এটাই যদি আমি যখন আমরা প্রথমা দ্বিবচন বা দ্বিতীয়ার দ্বিবচন এই ফরম্যাটে আনব, তখন সেটা কি করব? আমরা জানি যে নিয়মটা কি ছিল। নিয়মটা হচ্ছে শেষেরটা দীর্ঘস্বর হয়ে যাবে, তাহলে অক্সি নি হলো। তবে এইখানে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, দেখো এইখানে কিন্তু অক্সনি অক্সিনী বলা হয়নি, কিন্তু অক্সিনী, এটা কিন্তু অনেকেই ভুল করবে। দেখো এইটা রূপটা নয়, শেষেরটাই হস্যিকার রয়েছে, কিন্তু যখন দ্বিতীয়াতে চলে যাচ্ছে তখন সেটা কি শেষের হস্যির স্বরটা দীর্ঘস্বর হয়ে যাচ্ছে। আর যখন প্রথম আর বহু বচন বা দ্বিতীয়ার বহু বচনে চলে যাবে তখন কিন্তু বিপরীত হবে। বিপরীত হলে কি হবে? অক্সিনী, হস্যিকারের জায়গায় দীর্ঘিকার হলো আর দীর্ঘিকারের জায়গায় হস্যিকার হলো। এই হচ্ছে বিষয়গুলো। আচ্ছা চলো তারপরে দেখি আর কি রয়েছে। এগুলো তো করলে নদীর শব্দের সম্বোধনের এক বচন। আচ্ছা বলো, শ্রী শব্দের প্রথম আর এক বচন কোনটা হবে? শ্রী শব্দে শ্রী, লক্ষ্মী, তন্ত্রী, অবি এই শব্দগুলোর প্রথম আর এক বচন এবং সম্বোধনের এক বচনে কি হবে? বিসর্গ হবে। অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে ডি। সাধু শব্দের সম্বোধনের এক বচন বলো। সাধু,
হ্যাঁ, সাধো বিসর্গ। আচ্ছা, চলো তারপরে দেখি। আচ্ছা বলো তো, এই যে আমরা পড়েছিলাম এই যে বর্ষাভু, বর্ষাভু শব্দটা কোন লিঙ্গবাচী শব্দ? এখানে জিজ্ঞাসা করেছে পুরুষলিঙ্গ, ক্লিবলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, আবার বলেছে এ ও বি, কোনটা হবে বলো? বর্ষাভু। বর্ষাভু, বর্ষাভু কথার অর্থ হচ্ছে ব্যাং। বর্ষাভু, বর্ষাভু শব্দের অর্থ হচ্ছে ব্যাং। তো এটা কোন লিঙ্গবাচী শব্দ বর্ষাভু? হ্যাঁ, এইটা দেখো, এটা কি হবে? এটা হচ্ছে পুরুষলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুটোই হয়। পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটোই হবে বর্ষাভু, ব্যাগ। তো এই রকম কিছু শব্দ আমাদের জানতে হবে কোন শব্দটা কোন বাচী। আচ্ছা বলো তো, কলত্র শব্দটা কোন লিঙ্গবাচী? কলত্র, কলত্র কথার অর্থ হচ্ছে স্ত্রী, এটা কোন লিঙ্গবাচী শব্দ? আ কলত্র পুরুষ লিঙ্গবাচী? ঠিক করে বলো দেখো। না, এইটা তো এত পরে আমরা, তোমাদের ক্লাসগুলো যথাযথভাবে দেখো, সবগুলো কথা বলা হয়েছে, প্রত্যেকটা বিষয় বুঝিয়ে বুঝিয়ে করা হয়েছে। তো সেখানে তোমরা অধ্যয়ন করলে এরকম হওয়ার কথা নয়। আমি এই বিষয়টা তোমাদের বারে বারে বলেছিলাম যে বাংলায় যেমন হচ্ছে আমরা চারটা লিঙ্গ পাচ্ছি: পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, লিঙ্গ, ক্লিবলিঙ্গ এবং উভয় লিঙ্গ। এবং সেখানে কি যে আমরা সাধারণত আমাদের মাথায় যেটা বোধগম্য হয় বা বাংলার ক্ষেত্রে যেটা রয়েছে, পুরুষবাচক শব্দের যেগুলোর অর্থ পুরুষ হবে সেগুলো পুরুষলিঙ্গই হবে। কিন্তু সংস্কৃতে সেই রকম নয় বিষয়টা। কেমন? যেমন এখানে আমরা উদাহরণ সহযোগে বুঝতে পারি। ধরো তোমার দ্বার, দ্বার এই কথার অর্থ হচ্ছে স্ত্রী, কিন্তু যদি বলা হয় দ্বার কোন লিঙ্গবাচী শব্দ, না এটা হচ্ছে পুরুষ লিঙ্গ, পুরুষ লিঙ্গ। সেই রকম আমাদের যে কলত্র শব্দ রয়েছে, সেই কলত্র শব্দ হচ্ছে ক্লিবলিঙ্গবাচক শব্দ, ক্লিবলিঙ্গ। বাংলায় কিন্তু ক্লিবলিঙ্গ অচেতন পদার্থকে বলা হয়, মানে জড় পদার্থ, কিন্তু সংস্কৃতে সেরকম নয়। সেটা কলত্র কথার অর্থ হচ্ছে স্ত্রী, কিন্তু এটা কিন্তু ক্লিবলিঙ্গবাচক শব্দ। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। যেমন আর একটা বলা যেতে পারে, ধরো শিশু, যে বিছানায় করে হিসু তাকে আমরা বলি শিশু। তো এই দেখো, এই শিশুটা কিন্তু বাংলায় দেখবে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে উভয় লিঙ্গ। কারণ শিশু শব্দের দ্বারা আমরা মেয়ে বা পুরুষ দুটোকেই বোঝাতে পারি, কিন্তু সংস্কৃতে কিন্তু শিশু শব্দের দ্বারা কি পুরুষ লিঙ্গকে বোঝানো হয়েছে। তাহলে বিষয়টা এই রকম। এবার তোমরা একটা কোশ্চিন বলো তো, যে বধূ শব্দের, বধূ শব্দের সম্বোধনের এক বচন কি হবে? ও হ্যাঁ, আচ্ছা এবার দেখো, বধূ শব্দের, বধূ শব্দের সম্বোধনের এক বচন কি হবে?
দেখো হ্যাঁ, বধূ এটা আমরা জানি যে বধূ একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। আর স্ত্রীলিঙ্গ শব্দের যদি দীর্ঘস্বর থাকে সম্বোধনের এক বচনে সেটা হস্যস্বর হয়ে যায়। যেমন বধূ, নদী থেকে হয়েছিল আমাদের ন দয় হস্যি। তো এই বিষয়গুলোই রয়েছে। আচ্ছা, এবার তোমরা বলো যে কিছু শব্দ যেমন মিত্র, মিত্র, আচ্ছা, তারপরে গৃহ, গৃহ, আচ্ছা, তারপর হচ্ছে প্রাণ, প্রাণ। আচ্ছা, এই বিষয়গুলো দেখো যে মিত্র শব্দ যদি ক্লিবলিঙ্গ হয় তার অর্থ কি, আর মিত্র শব্দ পুরুষলিঙ্গ হলে তার অর্থ কি বলো? উল্টো হলো, উল্টো উল্টো। মামা মিত্রাম আগাচ্ছাতি। মিত্র শব্দ যখন আমাদের ক্লিবলিঙ্গ হবে সেটা কি আর পুরুষলিঙ্গ কি, এটা কিন্তু উল্টো পাল্টা বললে হবে না। যখন পুরুষলিঙ্গ হবে তখন সেটা হয়ে যাবে সূর্য, আর যখন ক্লিবলিঙ্গ হবে তখন সেটা হয়ে যাবে বন্ধু। উল্টো বললে হবে না কিন্তু, এগুলো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা চলো এবার প্রাণ শব্দ। হ্যাঁ, প্রাণ শব্দের দুটো অর্থ হয়, একটা হচ্ছে বায়ু বিশেষ মানে বাতাস, আর একটা হচ্ছে প্রাণ শব্দ মানে লাইফ মানে জীবন বিশেষ, জীবন। তো প্রাণ শব্দ যখন বায়ু বোঝাবে তখন সেটা কি হবে, এই দুটোর বিশেষত্ব বলো। তাহলে প্রাণ যদি বায়ু বোঝায় তাহলে এক বচন, দ্বিবচন, বহু বচন সব বচনে ব্যবহার হবে, কিন্তু যখন জীবন বোঝাবে তখন নিত্য বহু বচনান্ত হবে। এবার বলো গৃহ শব্দ ক্লিবলিঙ্গ হলে কি হবে, আর গৃহ শব্দ পুরুষলিঙ্গ হলে কি হবে, এক্ষেত্রে কি হবে বলো? গৃহ শব্দ যদি পুরুষলিঙ্গ হয় তাহলে সেটা নিত্য বহু বচনান্ত, নিত্য বহু বচনান্ত। আর যদি ক্লিবলিঙ্গ দ্বারা হয় তাহলে এক বচন, দ্বিবচন, বহু বচন সব বচনেই ব্যবহার হবে। বাহ, তাহলে তো আমাদের বেশ পড়া হয়েছে। এইবার আরও কয়েকটা প্রশ্নের উত্তর দেবে, সেটা হচ্ছে যদি বলা হয় যে কয়েকটি স্বরান্ত নিত্য বহুবচনান্ত স্ত্রীলিঙ্গ শব্দের নাম বলো, তাহলে সেগুলো কোনগুলো? নিত্য বহুবচনান্ত স্ত্রীলিঙ্গ কোনগুলো বলো? বাহ, বর্ষা, তারপর হচ্ছে সমা, তারপর হচ্ছে সিক্তা, তাই না? এগুলো হচ্ছে নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ। আচ্ছা, নিত্য বহুবচনান্ত পুরুষলিঙ্গ শব্দ কোনগুলো? কেন, এগুলো তো আমরা জানলাম। দেখো এই যে দ্বার, তাই না? তারপরে তোমার গৃহটাও তো হচ্ছে দ্বার, গৃহ, এগুলো হচ্ছে নিত্য বহু অঞ্চল। আর একটা পাচ্ছি যেমন এই যে প্রাণও তো পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এইবার বলো তো, আচ্ছা নিত্য ক্লিবলিঙ্গ শব্দ বলো তো, নিত্য ক্লিবলিঙ্গ শব্দ, নিত্য দ্বিবচনান্ত বলছে, দ্বিবচনান্ত ক্লিবলিঙ্গ শব্দ সেগুলো কোনগুলো? যেগুলো হচ্ছে দয়, তারপরে যুগল,
তারপর হচ্ছে দ্বন্দ্ব, হ্যাঁ, তারপর হচ্ছে মিথুন, এই বিষয়গুলো। আচ্ছা, এবার তোমরা বলতে পারো নৃ শব্দের প্রথমার বহুবচন বলো। প্রথমার বহুবচন। নৃ শব্দের প্রথমার বহুবচন হচ্ছে নরহ। এই কথার অর্থ কি? এই কথার অর্থ মানুষগুলি। আচ্ছা, আচ্ছা, গো শব্দটা কোন লিঙ্গবাচী? গো গো, হ্যাঁ, এটা উভয়বাচী বলবো না, উভয় লিঙ্গ সংস্কৃতে নেই। একটা হচ্ছে পুরুষ লিঙ্গ আর একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, দুটো লিঙ্গেই কিন্তু এই গো শব্দটা ব্যবহার হচ্ছে। পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটো ক্ষেত্রেই কিন্তু ব্যবহার হয়, একই রূপ দ্বারায়, তাই না? আচ্ছা, এবার চলো আরো কিছু জেনে নেই। আমাদের ওই পেজ শেষ হয়ে গেছে না, থামো একটু। দেখো এখানে প্রতি শব্দের আচ্ছা, দ্বিতীয়ার এক বচন আর সখী শব্দের দ্বিতীয়ার এক বচন, এক্ষেত্রে কি হবে বলো? দেখো, পতি থেকে হচ্ছে পতিম, কিন্তু সখী থেকে হচ্ছে কি সখায়ম। সখায়ম। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার আমাদের কিছু বিকল্প শব্দরূপ ছিল, যেমন বলতো যে এই যে শব্দরূপের বিকল্প ক্ষেত্রে আমরা বলেছিলাম আকার থাকলে আ এ অ অ ই এইভাবে চলে আসে। আচ্ছা, এই পাদেশু শব্দের বিকল্প রূপ কি হবে? তারপর হচ্ছে দন্তেষু শব্দের বিকল্প রূপ কি হবে? মাসেষু শব্দের বিকল্প রূপ কি হবে? সেগুলো বলবে। পৎসু, দন্তেশুতে হবে দৎসু, কিন্তু মাসের ক্ষেত্রে কি হবে? তাহলে এই হিসাবে দেখো মৎসু হওয়া উচিত ছিল, কিন্তু এটা কিন্তু হয়নি। এটা হয়েছে কি? এটা হয়েছে মাসু। মাসু। তো এই হচ্ছে বিষয়গুলো, বুঝলে? এগুলো দেখবে। আচ্ছা, এবার যেমন সেই রকমই পাদানাম এখানে বিকল্প রূপে হবে পদাম, দন্তানাম থেকে হবে দতাম, মাসানাম থেকে হবে মাসাম। তো এই বিষয়গুলো আমাদের কিন্তু জানতে হবে। আচ্ছা, ভূ শব্দ বলবো। আচ্ছা, মধু। তাহলে তোমাদের দেখো যে বিষয়গুলো তোমাদের দেয়া হয়েছে এই স্বরান্ত শব্দরূপের ক্ষেত্রে, তোমাদের প্রত্যেকটা ক্লাসের কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, সেই হাতে লেখা কিছু কোশ্চিন আছে, সেগুলো তোমরা সম্পন্ন করবে। তাছাড়াও তোমাদের শব্দরূপের বাড়িতে অনুশীলন করার জন্য তোমাদের একটা
প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, যেখানে অসংখ্য কোশ্চেনগুলো রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। আর এইভাবে মাঝে মধ্যেই চর্চা করতে হবে, চর্চায় থাকবে, তাহলে দেখবে এরকম করতে করতে শব্দরূপটা অতি সহজ হয়ে গেছে। আর শব্দরূপে যখন স্ট্রংনেস চলে আসবে, তখন সংস্কৃত ব্যাকরণটা খুবই সহজতর মনে হবে। আর যাই হোক, পর্যায়ক্রমে আমাদের স্বরান্ত সব ধরনের শব্দগুলো হয়ে গেছে। এইবার আমাদের পরবর্তী পাঠে আমরা হলন্ত অর্থাৎ ব্যঞ্জনান্ত শব্দরূপ নিয়ে আলোচনা করব। কারো কোনো জায়গায় সমস্যা থাকলে সেটা এখন বলতে পারো। এই স্বরান্ত শব্দরূপের ক্ষেত্রে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, বা কারো কোনো সমস্যা থাকলে সেটাও জানাতে পারো। আচ্ছা, কেউ কোনো কমেন্ট করছো না, তার মানে তোমাদের কোনো প্রশ্ন নেই। তো যাই হোক, এগুলো ভালোভাবে এগুলো দেখতে হবে পর্যায়ক্রমে। এবার পরবর্তী ক্লাস হবে ব্যঞ্জনান্ত শব্দ নিয়ে আলোচনা। ওং সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জয় গুরু।